নমস্কার। খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ হতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ বিশ্ব শিক্ষক দিবস। আজকের এই দিনে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা শ্রদ্ধেয় সকল শিক্ষকবৃন্দকে আমার বিনম্র শ্রদ্ধা। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের জন্য রসায়নের একটি অধ্যায় থেকে আলোচনা শুরু করতে যাব। তোমরা ইতিমধ্যে আমাদের রসায়নের ক্লাস যিনি নিয়েছেন, আমাদের মনির স্যার, সরকারি উচ্চ বিদ্যালয়ে, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে, তিনি বিভিন্ন অধ্যায় থেকে অনেকগুলো বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছেন। আশা করি তোমরা সে বিষয়গুলো সুস্পষ্ট স্বচ্ছ ধারণা পেয়েছ। আমি আজকে খুব সহজ একটি অধ্যায়, যেখানে রসায়নের শুরু বলা যায়, সেই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করব। আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার আজকের এই আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। পাশাপাশি যদি কোনো তোমাদের সমস্যা বা কোনো ধরনের সহযোগিতা কিংবা কোনো তথ্যের প্রয়োজন হয়, তাহলে কমেন্টসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমি তোমাদেরকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয়: আমি রিপন চাকমা, সহকারী শিক্ষক, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা একটা ছবি দেখে নিই। তোমরা একজন মহান ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ, রাশিয়ান রসায়নবিদ। তোমরা নিশ্চয় জানো তার রসায়নে তার অবদান কোথায়। হ্যাঁ, তিনি পর্যায় সারণীর জনক বলা হয় তাকে। তো আমরা আজকে সেই পর্যায় সারণীর পটভূমি নিয়ে আলোচনা করব। পর্যায় সারণীর পটভূমি আমাদের আজকের আলোচনা। তো দেখি আমরা, প্রিয় শিক্ষার্থী, যে আজকে আমরা এর মাধ্যমে, আজকের আলোচনার মাধ্যমে যে যে বিষয়গুলো জেনে যাব, সেগুলোর মধ্যে প্রথমে আমরা পর্যায় সারণী কি তা বলতে পারবো। পর্যায় সারণীর পটভূমি আমরা ব্যাখ্যা করতে পারবো। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র আমরা গণনা করতে পারবো। নিউল্যান্ডের অষ্টক সূত্র ব্যাখ্যা করতে পারবো। মেন্ডেলিভের পর্যায় সূত্র গণনা করতে পারবো এবং সবশেষে আমরা পর্যায় সারণীতে বিজ্ঞানী মোসলের অবদান বিশ্লেষণ করতে পারবো। তো আমরা আগে দেখে নিই পর্যায় সারণী আসলে কি। তোমরা ইতোমধ্যে মৌল কি, এ পর্যন্ত কয়টি মৌল পাওয়া গিয়েছে, সেগুলো সম্পর্কে
ধারণা পেয়েছে। এখন আমরা যে কোনো কারণেই হোক, কোনো মৌলের চারটি ধর্মের, প্রত্যেকটি মৌলের চারটি ধর্ম নিয়ে যদি আমরা আহ, ধারণা নিই, চারটি ধর্মের ধারণা নিই, তাহলে দেখা যাবে যে আমরা 118টি মৌলের অনেকগুলো ধর্ম সম্পর্কে আমাদের আয়ত্তে রাখতে হবে, যেটা বাস্তবিক পক্ষে প্রায় অসম্ভব বা অনেক কঠিন। কিন্তু পর্যায় সারণীর মাধ্যমে সেই ধর্মগুলোকে আয়ত্তে আনা যথেষ্ট সহজ। বিজ্ঞানীরা তা অনুধাবন করেই তারা একটা ছকের মাধ্যমে মৌলগুলোকে প্রকাশ করার চেষ্টা করেছে। তাই আমরা পর্যায় সারণী কি? পর্যায় সারণীটা হচ্ছে ছকের মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌলসমূহের ধর্মের একটি ধারণা চিত্র। আমি আবারও বলি, পর্যায় সারণী হচ্ছে ছকের মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌলসমূহের ধর্মের একটি ধারণা চিত্র। তো এবার আসি আমরা, এখানে একটি সংস্থার নাম আমরা জানি IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সংস্থাটি এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে চিহ্নিত করেছে এবং এর মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো গবেষণাগারে কিভাবে মৌলিক পদার্থ তৈরি করতে হয়, আমরা তৃতীয় অধ্যায়ে সে সম্পর্কে ধারণা পেয়েছি। আমি আবারও বলি, আমরা যেগুলো গবেষণাগারে তৈরি করা হয় সেগুলোতে বিভিন্ন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে, নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে সেই মৌলগুলোকে তৈরি করা হয়। আজকে তাহলে আমরা যে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে যাব সেটি হচ্ছে পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ পর্যায় সারণীর কিভাবে আজকের এই পর্যায়ে চলে এসেছে। আমি সেগুলোকে বিভিন্ন সময়ে, গুরুত্বপূর্ণ সময়গুলোতে বিজ্ঞানীগুলোর অবদানের মাধ্যমে আমি একটি ছক তৈরি করেছি। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে, যদি আমরা শুরু করি তাহলে 1789 সাল। 1789 সালে কার অবদান? হ্যাঁ, 1789 সালে বিজ্ঞানী ল্যাবোয়েশিয়ে মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করার প্রয়াস চালান। এরপর 1829 সালে বিজ্ঞানী দোবেরাইনার ত্রয়ী সূত্রের মাধ্যমে ধর্মের ভিত্তিতে মৌলগুলোকে আলাদা আলাদা ছক করার চেষ্টা করেন। এরপর 1964 সালে জন নিউল্যান্ড তার অষ্টক সূত্রের মাধ্যমে তিনিও পর্যায় সারণীর বা পর্যায় মৌলগুলোকে একটা ছক তৈরি করার চেষ্টা করেছিলেন। এরপরে বিজ্ঞানী মেন্ডেলিভ, যাকে আমরা পর্যায় সারণীর জনক বলি, তিনি পর্যায় সূত্র প্রবর্তন করেন 1869 সালে। 1869 সালে তিনি পর্যায় সূত্রের মাধ্যমে একটা পর্যায় সারণীর অবতারণা করেন। পরবর্তীতে হেনরি মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন এই মেন্ডেলিভের পর্যায় সূত্রকে সংশোধন করা হয় এবং বর্তমান যে আমরা পর্যায় সারণী দেখতে পাচ্ছি সেটা 2016 সালের মধ্যে যে 118টি মৌল পাওয়া গিয়েছে, শনাক্ত করা হয়েছে, তা যে IUPAC এর সংস্থাটি দ্বারা আধুনিক পর্যায় সারণী আমরা আধুনিক রূপ পেয়েছি। এ হচ্ছে পর্যায় সারণীর পটভূমির সংক্ষিপ্ত রূপ। আমি আশা করি তোমরা এই জিনিসটা যদি ভালোভাবে ধারণা নিয়ে নাও, তাহলে সময় এবং বিজ্ঞানীদের অবদান খুব সহজে মনে রাখতে পারবে। এরপর আসি আমরা
এই পটভূমির যে বিজ্ঞানীদের যে বিভিন্ন অবদান, সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা একটু দিই। বিজ্ঞানী ল্যাবোয়েশিয়ে, আমরা যার ছবি আমরা দেখতে পাচ্ছি, তার পুরো নাম হচ্ছে অ্যান্টনি ল্যাবোয়েশিয়ে, ফরাসি রসায়নবিদ। তিনি একটা বইয়ে মৌলগুলোকে তালিকাবদ্ধ করার প্রথম প্রয়াস চালান এবং সেটি বই আকারে প্রকাশ করেন। সেই সময়ে ৩৩টি মৌল ছিল এবং ৩৩টি মৌলকে ধাতু অধাতু এই দুই ভাগে ভাগ করার প্রয়াস চালান। এবং তার যে বইটি তিনি যে বইতে প্রকাশ করেন সেটি হচ্ছে, যার ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য এলিমেন্টস অফ কেমিস্ট্রি in a new systematic order containing all the modern day discoveries, যে বইটি 1789 সনে প্রকাশ করা হয়। এরপর আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, তার ছবি। তোমরা কি জানো তিনি কে? হ্যাঁ, আশা করি তোমরা একটু ধারণা করতে পারছো এরপরে কে আসবেন। এরপরে আসবেন ডোভি রাইনার, জোহান ওলফগ্যাং ডোভি রাইনার। তিনি জার্মান রসায়নবিদ। তার ত্রয়ী সূত্র অর্থাৎ ডোবেরাইনার্স ট্রায়াড 1829 সালে প্রকাশ করেন। ত্রয়ী সূত্রটি আমরা একটু দেখি আসলে কি। ত্রয়ী সূত্রটি হচ্ছে যে মৌলগুলোকে যখন সাজানো হবে, অর্থাৎ তিনটি মৌলের মধ্যে আমি যে কোনো তিনটি মৌল নিব, এর মধ্যে এমন তিনটি মৌল নিব যাতে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি হয় যদি, তাহলে এই মৌল তিনটির ধর্ম একই রকম হবে। আমি আবারও বলি, তিনটি মৌলের মধ্যে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি হলে মৌল তিনটির ধর্ম একই রকম হবে। তিনি এই ধরনের 5টি ত্রয়ী মৌল চিহ্নিত করেন। কে? বিজ্ঞানী জোহান ওলফগ্যাং ডোভি রাইনার, জার্মান বিজ্ঞানী। তিনি কত সালে এই ধরনের সূত্রটি প্রকাশ করেন? 1829 সালে। তিনি যে ত্রয়ীগুলো বের করেছিলেন সেগুলোর একটা তালিকা আমরা পাই এখানে। পারমাণবিক ভর অনুযায়ী সাজালেও তাদেরকে একইভাবে গড় তার সূত্রের মতো মিলে যায়, পারমাণবিক সংখ্যা অনুযায়ী মিলে যায়। তিনি প্রথম যে ত্রয়ী মূলটি পেয়েছিলেন সেটি হচ্ছে কি? সেটি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই তিনটি মৌলের মধ্যে তিনি প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। এরপর আমরা আরেকজন বিখ্যাত ব্যক্তি জন আলেকজান্ডার রেইনার নিউল্যান্ড, তার ছবিটা একটু দেখি। তিনি ব্রিটিশ রসায়নবিদ। তিনি 1864 সালে অষ্টক সূত্র প্রবর্তন করেন বা প্রদান করেন। সূত্রটি হলো, মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে তার যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। আমি আবারও বলি, মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। জন নিউল্যান্ডের আমরা অষ্টক সূত্র বলে এটা। এই অষ্টক সূত্রটি কি? যে আমি পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় সাজাবো, এমন একটি মৌল নিব তার অষ্টম মৌলের সাথে ধর্ম একই হবে। এটা হচ্ছে জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক সূত্রের ফলে তিনি
যে মৌলগুলোকে পেয়েছিলেন সেগুলোর কয়েকটিকে আমরা এভাবে দেখাতে পারি যে লিথিয়ামের সাথে অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম, বেরিলিয়ামের সাথে অষ্টম মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। এভাবে সেই সময়ে যে মৌলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো এই ধরনের একটা আহ, পাওয়া যায় যেখানে তাদের ধর্ম মিলে যায়, লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্ম মিলে যায়। তোমরা নিশ্চয়ই জানো, এখন আমরা এগুলো প্রমাণিত। বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, হ্যাঁ, বোরনের সাথে অ্যালুমিনিয়ামের প্রায় একই ধরনের ধর্ম দেখায়, কার্বনের সাথে সিলিকন দেখায়। ঠিক এভাবে তার সেই সময়কার যে তালিকা, নিউল্যান্ডের যে অস্ত্রসূত্রের মাধ্যমে যে তালিকা, তখনকার মৌলগুলোর তালিকা তিনি এভাবে দেখান। সে সময় 56 মৌল নিয়ে একটি তালিকা তৈরি করেন কে? জন নিউল্যান্ড। তারপর আসি আমরা সেই যে যাকে পর্যায় সারণীর জনক বলা হয়, মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ। তিনি একটি সূত্র দেন, পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র আমরা জানি যে মৌলগুলোকে যখন পারমাণবিক ভর অনুযায়ী সাজাবো, ছোট থেকে বড়, তখন তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। পারমাণবিক ভর অনুযায়ী যখন সাজানো হবে, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। এবং তোমরা একটু অবাক হবে, সেই সময়ে মেন্ডেলিভ প্রথম যে পর্যায় সারণীটি প্রকাশ করেন 1869 সালে, সেটি দেখলে তোমরা অবাক হবে। তার রূপটা হচ্ছে এই ধরনের, একটু দেখে নাও। তোমরা নিশ্চয়ই একটু অবাক হলে। সেই সময়কার যে প্রথম দিকে মেন্ডেলিভের পর্যায় সারণীর রূপ ছিল এ ধরনের। এর পরবর্তীতে একটু সংশোধন করে 1871 সালে তিনি প্রকাশ করেন এভাবে পর্যায় সারণীটি, যেখানে 8টি গ্রুপ ছিল, 12টা, 1 2 3 4 এভাবে 12টি রো অর্থাৎ সারি এবং 8টি কলাম এভাবে ছিল। এভাবে তিনি 63টি সেই সময়কার আবিষ্কৃত 63টি মৌলকে ছকে আবদ্ধ করেন তো, এবং 4টি মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। পরবর্তীতে দেখা গেছে যে মৌলগুলো সে সময় আবিষ্কৃত হয়নি, পরবর্তীতে যেগুলো আবিষ্কৃত হয়েছে তার ভবিষ্যৎবাণীর সাথে মিলে গেছে। এখানেই তার পর্যায় সারণীর সার্থকতা। এই জন্য তাকে পর্যায় সারণীর জনক বলা হয়। কিন্তু তার পর্যায় সূত্রের ছিল কি, পারমাণবিক ভর অনুযায়ী যদি মৌলগুলোকে সাজায় তাহলে সেগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। সেখানে সেটা করতে গিয়ে বিভিন্ন কয়েকটি সমস্যা দেখা দেয়। যেমন পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে। পটাশিয়াম আর পটাশিয়াম কি? পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39, আর্গনের ভর 40। যদি আমরা পারমাণবিক ভর অনুযায়ী সাজাই তাহলে দেখা যায় যে পটাশিয়ামকে আর্গনের আগে স্থান দিতে হয়। এবং সেক্ষেত্রে যে উদ্দেশ্য পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলো তাদের ধর্ম অনুযায়ী মৌলগুলোকে সাজানো, সেক্ষেত্রে দেখা যায় যে পটাশিয়াম পড়ে যায় নিষ্ক্রিয় গ্যাসের সাথে এবং আর্গন পড়ে যায় ক্ষার ধাতুগুলোর সাথে। তো এই ধরনের আরো বেশ কয়েকটি সমস্যা দেখা দেয় মেন্ডেলিভের পর্যায় সারণীতে, পর্যায় সূত্রে। কিন্তু যখন এই বিজ্ঞানী, আমরা যার ছবি দেখতে পাচ্ছি, তিনি খুব অল্প বয়স, অল্প সময় বেঁচে ছিলেন, এবং তিনি একজন পদার্থবিজ্ঞানী, হেনরি মোসলে। তিনি স্পেকট্রা, এক্স-রে স্পেকট্রা নিয়ে কাজ করার সময় পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে ফেলেন, পারমাণবিক সংখ্যার ধারণা দেন। পারমাণবিক সংখ্যা তিনি তার আবিষ্কারের পর পর্যায় সারণীর পর্যায় সূত্রটি সংশোধন করা হয়। অর্থাৎ তখন পর্যায় সূত্রের রূপ হয় যে মৌলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত।
সেক্ষেত্রে আর কোনো সমস্যা দেখা যায় না। তো এ হচ্ছে আমাদের পর্যায় সারণীর পটভূমি বা পর্যায় সারণীর ইতিহাস। আমাদের যদি পর্যায় সারণী সম্পর্কে জানতে চান তাহলে নিশ্চয়ই তার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি ধরনের সেটা জানা দরকার। সেটাই সম্পর্কে তোমাদের আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি আশা করি তোমরা যথেষ্ট ধারণা পেয়েছো এবং এটি তোমাদের দীর্ঘ সময় মনে থাকবে এবং তোমরা তোমাদের অধ্যবসায় পরিশ্রম সবসময় বজায় রাখবে, বারবার অনুশীলন করবে। যে কোনো বিষয়ে অনুশীলনের মাধ্যমে প্রত্যেক মানুষ বা প্রত্যেকেই সফলতা পায়, একজন পরিপূর্ণ হিসেবে প্রকাশ পায়। তো আমি তোমাদেরকে বলবো তোমরা সবসময় তোমাদের অনুশীলনগুলো চালিয়ে যাবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো আমি এই আশাবাদ রেখে আজকের মতো তোমাদের সাথে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে এই অধ্যায়েরই কোনো একদিন আবার অন্য আলোচনা নিয়ে তোমাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে।